প্রিয় দর্শক, সবার প্রতি শুভকামনা জানিয়ে শুরু করছি এনটিভির নিমন্ত্রণে। আপনাদের সঙ্গে আছি আমি নুজহাত সাওম। প্রিয় দর্শক, এনটিভির নিমন্ত্রণের আজকের আয়োজনে থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও আলাপন। প্রথমেই সংস্কৃতি। জুলাই গণ অভ্যুত্থানে আত্মত্যাগী জীবন ও জুলাই স্মরণে শাহবাগ জাতীয় জাদুঘরে অনুষ্ঠিত হচ্ছে ফটো সাংবাদিক জীবন আহমেদের আলোকচিত্র প্রদর্শনী ফিরে দেখা জুলাই। প্রদর্শনী চলবে 31 জুলাই পর্যন্ত। আলিয়াস প্রসেসের লা গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে সমসাময়িক 7 জন শিল্পীর দলীয় শিল্পকর্ম প্রদর্শনী সার্ট সোল সয়েল। প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 8টায় এই সময় প্রদর্শনী চলবে 28 জুলাই পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6টা 15 মিনিটে থাকছে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংলাপ প্রতিদিন। রাত 8টা 20 মিনিটে থাকছে মুসাফির রনির পরিচালনায় ধারাবাহিক নাটক ঘরে বাইরে। ওদের সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দাও। What do you mean? মিস্টার আনিস অ্যাডমিটেড, আপনার আমাকে দরকার। আপনি কাউকে বিশ্বাস করতে পারেন না। আমি তো বাপের বাড়িতে আসছি, এখানে জামাইকে আনতেই হবে কেন? বিয়ে করবো কখন করলাম? তোরা প্রেম করতেছো কেন? আমি অ্যাটলিস্ট আমার সন্তানের জন্ম তারিখটা মনে রাখতে চাই। ওদেরকে ব্যাংকগ্রাফট না করা পর্যন্ত আমি ছাড়ছি না। কোম্পানির অবস্থা কিন্তু খুব একটা ভালো না। বলো কেমন করে ঘরে বাইরে। রাত 9টায় থাকছে বিজ্ঞান বিষয়ক অনুষ্ঠান বিজ্ঞানে আনন্দ। রাত 9টা 40 মিনিটে থাকছে শামস করিমের পরিচালনায় ধারাবাহিক নাটক 7 কিলো 1 গ্রাম। আমার লোকে নাইম একদিন প্ল্যান করছে আমি বুয়া কাজী শেষজন তারপরে করে বিয়া করে দেবো। ও আচ্ছা, এই কাহিনী। তাহলে তুই হইতেছ সেই ভুয়া কাজী। আজকে অঙ্গ বাড়ির ধারে বরখা ফিনতে আইছিল। তোমার দাদাই তো দেখা ফেলাইছে। তোমার দাদার জিগায় আপনি কেডা? হ্যাঁ, তো তোমার দাদার কাছে ধরা খাইয়া মায়ের কণ্ঠে কথা কইতাছিল। তোমার দাদাই তো ব্যাকেল, এ তো বুঝতেই পারে নাই। 7 কিলোর 1 গ্রাম। রাত 11টা 30 মিনিটে সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার আলাপন। প্রিয় দর্শক, আমাদের আলাপনের আজকের অতিথি গান সৈনিক ব্র্যান্ডের ভোকালিস্ট আবু ফয়সাল জন। শুভ সকাল ভাইয়া। শুভ সকাল। ভালো আছেন আপনি? খুব ভালো আছে, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। হাতে একটি গিটার দেখতে পাচ্ছি। আসলে গিটারের সাথে মনে হয় পথ চলা অনেক বছরের। আনুমানিক কত বছর হবে? গিটারের সাথে পথ চলা বলতে গেলে অনেক বছরই। কতটুকু বাজাতে পারি সেটা বলতে পারি না, তার সঙ্গী হিসেবে প্রায় 20 বছর। সব সময় থাকে সাথে? সব সময় 20টা বছর। 20টা বছর। আর গান সৈনিকের বয়স কত হলো? গান সৈনিকের বয়স হলো, গান সৈনিকের পথ চলা প্রায় 16 বছরের মতো আমাদের। 2011 সালে শুরু 2011 সালে শুরু করেছিলাম আমরা। আচ্ছা, কি ভেবে হঠাৎ করে গান সৈনিক তৈরি করা? গান সৈনিক তৈরি করাটা আসলে প্রসঙ্গত যে আমরা সবাই প্র্যাকটিস করছিলাম একসাথে, আমার বন্ধুরা মিলে আমরা গানের প্র্যাকটিস করছি। এই করতে করতেই দেখা যায় যে আমরা একটা ব্যান্ড ফর্ম করার চিন্তা করলাম যে না, আমরা একটা ব্যান্ড করতে চাই। মানে আমাদেরকে মানুষ পছন্দ করছে যে আমরা যেন গান করি, অনেকে আমাদেরকে উৎসাহ দিচ্ছে। তো সেই থেকে আমরা এই যে নামটা নেওয়া, যেহেতু আমরা একটা যোদ্ধা, গান চ্যালেঞ্জিং একটা ব্যাপার বাংলাদেশের জন্য অথবা আমাদের জন্য, তো সেই ক্ষেত্রে এই তো গান করে যাচ্ছে আজও। এবং মানে মানুষের মোটিভেশনটা অনেক বেশি কাজ করেছে। অবশ্যই। ব্যান্ড ফর্ম করার আগে থেকেই কি স্টেজে গান গাওয়া হতো একসাথে সবাই? হ্যাঁ, অনেক হয়েছে প্রোগ্রাম। মানে ব্যান্ড ফর্ম করার আগেই, মানে আমরা যখন ব্যান্ড তৈরি করিনি
তার আগেও আমরা অনেক প্রোগ্রাম করেছি নামহীনভাবে, হয়তো আচ্ছা। ইনভাইট করে নিয়ে যেত, গান পছন্দ করতে, এই প্রোগ্রাম আছে একটা আসবাব। কোথায় কোথায় করতেন সে সময়টাতে? আসলে মূলত বাংলাদেশের বিভিন্ন জায়গায় করেছি। তা আমাদের জীবনের সবচেয়ে প্রথম প্রোগ্রাম আমরা করি কুমিল্লা ময়নামতি বার্ডস অডিটোরিয়ামে, আচ্ছা একটা কোচিং সেন্টারের উদ্বোধনী ছিল আর কি। আচ্ছা, সুযোগটা কিভাবে এসেছিল, কার সুযোগটা মাধ্যমে? একটা ওই কোচিং সেন্টারে একটা শিক্ষক আমার পরিচিত ছিল, তো উনি বললেন যে আমরা কোচিং এর স্টুডেন্ট সবাই মিলে ময়নামতি বার্ডসে যাব, আমাদের কিছু প্রোগ্রাম আছে কোচিং থেকে, আর একটা গানের আয়োজন রাখতে যাচ্ছি। হ্যাঁ, তো তখন তো আমাদের আসলে ওই সময়টা চলছিল, তো জাস্ট আমরা 2জন মেম্বার্স গেছিলাম 2টা গিটার নিয়ে, এই একটা তখন তো কনসার্ট। নিশ্চয়ই আপনাদের নিজেদের গান তৈরি করা হয়নি, না, তখন cover আমরা song গুলোই আপনারা cover song করছেন। গুলো করতাম। হ্যাঁ, কি ধরনের গানগুলো তখন গাওয়া হতো? তখন গানগুলো করতাম আপনার ডিফারেন্ট টাচ, তারপরে ফিডব্যাক, নোভা। তো বাংলাদেশের এরকম সেই সময় জনপ্রিয় ব্যান্ডগুলোর গান যখন আমরা যাদের গান শুনে বড় হয়েছি, ইভেন আরও একটি কথা আমি না বললেই না, যে আমি যার গান শুনে ইন্সপায়ার হই, যে আমার ভালো লাগে যে না আমাকে এভাবে করতে হবে, আমি আমার মতো, তার মতো না। মানে আপনার আইডল যিনি। ইয়েস। হ্যাঁ, তো বলা যায় যে আমি অঞ্জন দত্ত, ওপার বাংলার অঞ্জন দত্তের গান খুব করতাম এক সময়। আচ্ছা, তো শ্রোতা বন্ধুরা এই গানগুলো খুব পছন্দ করতো আমার কাছ থেকে, তারা নাইস। যে ভালো লাগে অঞ্জন দত্ত। হ্যাঁ। এরপরে বাংলাদেশে আমাদের জেমস ভাই, তার গান করি, ভালো লাগে। স্টেজে তো আমরা জেমস ভাই, বাচ্চু ভাই সবার গানই কভার করতে হয়, তো পাশাপাশি আমরা কিছু মৌলিক গানও করে ফেললাম আচ্ছা, আমাদের আইডেন্টিটির জন্য, ওকে। যে আমাদের তো ব্যান্ডের নিজস্ব কিছু থাকা দরকার, নিজস্বতা। অবশ্যই। সেই থেকে আমরা গান সৈনিকের প্রথম গান, মানে আপনাদের নিজেদের যে গান, সেটা কবে তৈরি করলেন প্রথমবার? গান সৈনিকের প্রথম যে গান, সেই গানটা তৈরি করা হয় 2016 সালে। আচ্ছা, এটা আমি নিজেই তৈরি করি, বান্দরবন কেওক্রাডাংকে মানে শ্রদ্ধা জানিয়ে, যে বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ ছিল। আমরা কিছু বয়েজ মিলে যাচ্ছিলাম যে কেওক্রাডাং যাব, তো চিন্তা করলাম যে একটা থিম সং লিখে ফেলি, আচ্ছা, মানে এমন একটা থিম সং যে আমরা ওই গানটাকে মানে গাইতে গাইতে ওই জায়গাটা উদযাপন কেওক্রাডাং করব, যাবো। কেওক্রাডাং যাব। তো এটা হয়ে যায় আমাদের গান একটা, হ্যাঁ। অবশেষে অনেকেই পছন্দ তখন তো করে গান নিয়ে। কেওক্রাডাং আমার কাছে মনে হয় যে হেঁটে যেতে হতো, ট্রেক করতে হতো, হ্যাঁ, হ্যাঁ, এখন তো গাড়ি যায়। এখন গাড়ি যায়, কিন্তু এখন ওই পথও আছে। আমরা যেই পথ পাড়িয়ে গেছি কেওক্রাডাং, সেই সময় ওই পথটা তো আর মুছে যায়নি, পথ ওইভাবে আছে, হয়তো এখন আধুনিকায়নের ছোঁয়ায় রাস্তা হয়ে গেছে সুন্দর। এই তারপর প্রথম গানটি গাইবার পরে যখন তৈরি করলেন গানটা, সেটা রিলিজ দিয়েছিলেন কে, ইউটিউব চ্যানেলে বা কোথায় রিলিজ দেওয়া হয়েছিল? সেটা আসলে এটার আর একটা হিস্ট্রি আছে। তো কিরকম? যেমন আমরা গান তো লিখে ফেলেছি, গানের টিউনও হয়ে গেছে, এখন কম্পোজিশনটা বাকি। আচ্ছা, তো এমন সময় আমরা একটা টেলিভিশনের প্রোগ্রামের অফার পাই, আমাদের জীবনের প্রথম টেলিভিশন প্রোগ্রাম। হ্যাঁ, তো ভিতরে খুবই মানে এটা 2016 সালে? 2016 সালে না, এটা 2023 সালে। 23 সালে? জি। ও, অনেক পরে। অনেকটা আচ্ছা। পেরিয়ে এই অবস্থা। তো আমরা ব্যান্ডের মেম্বাররা সবাই চিন্তা করলাম, প্রডিউসার আমাদেরকে বলে দিয়েছে যে আপনাদের মৌলিক গান থাকতে হবে, এরপরে আপনারা কিছু কভার করবেন, সমস্যা নেই। তখন আমরা খুবই আনন্দিত হই যে না, আমাদের এই গানটা আমরা প্রথম এইখান থেকে আমরা শুরু করব। আচ্ছা, প্রথমবার টেলিভিশনে গাওয়া? হ্যাঁ, প্রথমবার। এমনি স্টেজে করেছি অনেক, তো প্রথমবার গাওয়ার পরে এই গানটা অনেক সাড়াও পেয়েছে, অনেক লোকজন পছন্দ করেছে, যারা পাহাড় পছন্দ করে, যারা ট্রেকিং করতে পছন্দ করে, এই পাহাড় প্রেমী মানুষ যারা। জি জি জি। গানের সাথে আপনার তো একটা যোগাযোগ হয়েছে, বা কারোর মাধ্যমে আপনি অনুপ্রাণিত হয়েছেন, গানের এই পথের যে যাত্রাটা শুরু হয়েছিল নিশ্চয়ই কিছুর মাধ্যমে, সেটা কি ছিল? হ্যাঁ, গানের যাত্রার যে ব্যাপারটা, যে সবারই জীবনে একটা এইম থাকে ছোট থেকেই, যে আমি কি করব না করব। তা আমি যখন স্কুলে লেখাপড়া করতাম, মূলত স্কুলের বন্ধুরা তো বিভিন্নভাবে পারদর্শী হয়ে থাকে সবাই, তো আমি ছিলাম গানে। আমার এক ফ্রেন্ড ছিল পিটি প্যারেডে, অন্য ফ্রেন্ড ছিল স্টুডেন্ট ভালো, গণিতে খুব ভালো করতাম, আমরা দেখে দেখে লিখতাম এরকম। তা আমাকে ছোট থেকে সবাই গানের জন্যই পছন্দ করতো। তো এই জিনিসটা আমার নিজের থেকে আমাকে ইন্সপায়ার করে যে না, কখনো যে শিখেছিলেন গান? হ্যাঁ, গান শিখেছিলাম বলতে গেলে গান সেভাবে শেখা হয়নি। আচ্ছা, মানুষকে আমি মনে করি সত্যি কথাটাই বলা উচিত। হ্যাঁ, আমি এই কথাটা কেন বললাম আপনাকে, যে অনেক মানুষ আছে দেখবেন যে ভালো স্টুডেন্ট, অনেক ভালো স্টুডেন্ট আমি দেখছি, আমি ঢাকা শহরে বড় হয়েছি, আমি দেখেছি এই অবস্থা। তো প্রথম যখন গান না শিখেই ভালোবেসে ফেলেছি, এর পরবর্তী পদচারণায় হয়তো স্টেপ বাই স্টেপ যতটুকু প্রয়োজন হয়, অথবা এখনো করছি আর কি স্ট্রাগল, কিছু সেলফ লার্নিংটা বেশি ছিল। রাইট। আর আমার আল্লাহ ঈশ্বর এই। বাহ।
আচ্ছা তারপরে সব বন্ধু মিলে এক জায়গায় হয়ে 2011 সালে গান সনিক তৈরি করলেন, কিন্তু 2011 সাল থেকে 2026 অনেক লম্বা একটা সময়। সবাই তো সবসময় আসলে থাকেনি, কেউ কেউ ছেড়ে গেছে, আবার নতুন অনেকে যুক্ত হয়েছে। জি, জি। তো একটি ব্যান্ড দল এইভাবে করে এতগুলো বছর টেনে নিয়ে যাওয়াটা আসলে কতখানি চ্যালেঞ্জিং ছিল, বা এটা কিভাবে আসলে ফেস করেছেন আপনারা? আমি আমার ব্যান্ড মেম্বার্স যারা আছে সবারই তো আসলে একই পন্থায় টাকা ইনকাম করা, সবারই একই পন্থায়, মানে আমাদের পন্থাটা একই। আচ্ছা। আর তারপরে যেহেতু আমরা একটা দল ব্যক্তিগত, তো এই ব্যাপারটা অনেক বড় চ্যালেঞ্জিং। এমনও হয়েছে যে মানে ফ্যামিলি থেকে বলছে যে এটা তো হচ্ছে না, অথবা হবে না, চাকরি করো অথবা ব্যবসা করো, হ্যাঁ। অথবা বাইরে চলে যাও। খুব স্বাভাবিক। তো হয়তো তাদের কথা তখন আমি শুনিনি, যে না ঠিক আছে আমি আমার মতো দেখি আমি দেখাইতে পারি কিনা তাদেরকে যে আমি যে গান করছি আমার গানে তারা কতটুকু সন্তুষ্ট, যে তারপরে আর তারা আমাকে কোনো বাইন্ডিংস দিবে না যে না আর গান মানে আর বলবো না আমরা আজকে থেকে, ঠিক আছে দেখছি আমরা। তো আশা করি আমি যেই ভরসা করে পথ চলছিলাম এবং আমার উপরে ভরসা করে আমার মেম্বার্সরা যেভাবে পথ চলছিল, আশা করি সবাই আমরা এখন আলহামদুলিল্লাহ এখন 6 জন মেম্বার আছে আপনাদের দলে। জি। কোন কোন ইনস্ট্রুমেন্ট আছে এবং মেম্বারদের নামগুলো যদি আপনি আমাদের বলতে চান? ইনস্ট্রুমেন্ট গিটার, বেস গিটার, কিবোর্ড, ড্রামস, ব্যাঞ্জো আর ফ্লুইড ইনক্লুড করেছি এর ভিতরে। আর আমার দলের আমি একাই ভোকাল, আমাদের কোনো কো ভোকাল নেই। আর মেম্বার্সদের নাম হচ্ছে, আমার ব্যান্ডে বেস প্লে করে ওয়াসিম, আমার খুব কাছের বন্ধু। আচ্ছা। আর গিটারে আছে পাভেল বাংলাদেশ অনেক নাম করা একজন গিটারিস্ট। আর আমার কিবোর্ডে আছে হচ্ছে সুজন। আচ্ছা। এবং গিটারে আমাদের সাথে অনেক সময় কো আর্টিস্ট হিসেবে কাজ করে পাপ্পু আছে, আমাদের খুব কাছের একজন ভাই পাপ্পু। ও অনেক সময় দেখা যায় যে আমাদের যদি মূল গিটারিস্ট কোনো কাজে বাধাগ্রস্ত হয় অথবা কোনো জরুরি প্রয়োজন থাকে তো সাপোর্ট। ইভেন আমাদের ড্রামে আছে হচ্ছে বাংলাদেশে বেশ ভালো বাজায় আবু সাইদ ভাই, উনি আমাদের। এবং আমাদের আরও একজন গিটারিস্ট আছে, ওনার কথা না বললে না, ওনাকে সবাই চিনবে আশা করি, আমাদের যারা আছে সবাই। টিপু ভাই খুব ভালো বাজায় আর কি। এই সবাই কিনে আমাদের গান সৈনিক পরিবার। আচ্ছা, গান যখন তৈরি করে কোন গান সৈনিক পরিবার, তখন কিভাবে সেটা তৈরি করে? ধরেন লিরিক আগে লেখা হয় নাকি টিউন আগে করা হয়? কি টপিকের পর গানটা লিখবেন এটা আগে ডিসাইড করা হয়? প্রসেসটা কেমন থাকে? প্রসেসটা থাকে বলতে গেলে, গান আমাদের ব্যান্ডের মৌলিক গান যেহেতু আমি লিখেছি, লিরিক টিউন আমার। আচ্ছা, মানে 6টি মৌলিক গানই আপনার লেখা? জি, 6টি মৌলিক গানই আমার লেখা। তো এই 6টি গানই আমি মানে এখানে অনেক পাণ্ডিত্য জাহির করব না, যেহেতু সবকিছুই সহজ। আমি মনে করি ভালোবাসলে সবকিছুই জয় করা যায়। এটা আনন্দ নিয়ে কাজ করলে ফলাফলটা ভালো থাকে। আসলে আমরা তো সত্য কথা বড় হয়েছি ভ্রমণ করতে করতে, আমি যা মনে করবো আর কি, যে আমাদের মনের ভিতরে কোনো মানে নিজের কথা নিজে বলা ঠিক না, মানে কলঙ্ক নিয়ে চলিনি কখনো আর কি। যে গানটাকে ভালোবেসে এটার উপরে বেস করে আমরা আগানোর চেষ্টা করেছি। তো আমি বিভিন্ন জায়গায় কয়েকটা গান লিখেছিলাম যে যাওয়ার পরে, যেমন আমরা একবার আমাদের বাসার পাশে নেত্রকোনা জেলায় যাই। নেত্রকোনা যাওয়ার পরে আমি যখন নেত্রকোনার রূপবৈচিত্র্য দেখলাম, আমি মানে খুব বিভোর হয়ে গেলাম যে না, এই অঞ্চলটাকে নিয়ে একটা গান না লিখলেই না। তো এই গানটা কেউ শুনুক না শুনুক, আমি লিখবো আমার জন্য আর কি। আচ্ছা। তো লিখলাম সুসংবিরি সিঁড়ি, চলো যাই বেরিয়ে আসি, চলো যাই ঘুরে আসি, সুসংবিরি সিঁড়ি রে সুসংবিরি সিঁড়ি। আচ্ছা। তো এই গানটা লেখার পরের দিনই গানটা জনপ্রিয়তা পেয়ে যায় আমার বন্ধু মহলে। আচ্ছা। এবং আমার বন্ধু মহলে সবাই খুবই ইন্টেলিজেন্ট, কেউ ডাক্তার, দেখা যাচ্ছে যে কেউ বুয়েট ফেরত ইঞ্জিনিয়ার। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যাদের সাথে চলছি সবাই আমার গান তো এমনি ছোট থেকে অনেক পছন্দ করে তারা, এবং পরবর্তীতে বলছে না যথেষ্ট, তারা আপনাকে ইন্সপায়ার করেছে অনেক। যথেষ্ট আর কি। আচ্ছা, তারপরে এই যে বিভিন্ন জায়গাকে কেন্দ্র করে নিয়ে গান লেখা, কিন্তু প্রকাশ করবার তো এখন আসলে একটা মাধ্যম লাগে, এবং সেটা ইউটিউব বেসড মূলত, বা সোশ্যাল মিডিয়া বেসড। তো আপনারা কিভাবে কাজ করছেন সেটা সাধারণ মানুষ পর্যন্ত পৌঁছানোর জন্য? সাধারণ মানুষ পর্যন্ত পৌঁছানোর জন্য অলরেডি আমরা যে পদক্ষেপগুলো নিয়েছি, যে আমরা খুব শীঘ্রই আমাদের 3টা মৌলিক গানের মিউজিক ভিডিও করব। আচ্ছা। তারপর আমরা জি সিরিজ অথবা ইগলস অথবা এই 6টা গানের মধ্যে নাকি নতুন কোনো গানে? নতুন 3টা গানের। হ্যাঁ, 6টা গান আগে থেকেই পাবলিশড হয়ে গেছে অলরেডি, আমাদের মৌলিক গানগুলো রিলিজড অলরেডি, পাবলিক অনেকের পছন্দের তালিকায় আছে। এবং আমরা রিসেন্ট 2টা গান কাজ করছি বাংলাদেশ শিরোনামে। আমার খুব কাছের একজন বড় ভাই গোলাম রাব্বানী সোহাগ, উনি ইউএসএ প্রবাসী।
তো উনি ইউএস থেকে ওনার ফিল্ড আমাকে জানালো বাংলাদেশকে নিয়ে। একদিন রাত্রে ফোন করে বললো, জন আমি তো একটা গান লিখছি বাংলাদেশ নিয়ে, দেখো কিছু একটা করা যায় কিনা। তো আমি ওনার লিরিকটা দেখে মানে চমকিত হয়ে গেলাম যে বাংলাদেশ থেকে কত দূরে আছে, কত বছর দেশ দেখে না, তারপরেও সে বাংলাদেশকে নিয়ে একটা গান লিখছে। আর আমাকেও বলছে সেই দায়িত্বটা, এটা তো আমার জন্য বড় একটা সৌভাগ্যের ব্যাপার। নিঃসন্দেহে। যেমন আমি অন্যভাবে নেবেন না, আজকে আপনি আমাকে এই প্রোগ্রামে ইনভাইট করেছেন, এনটিভির পক্ষ থেকে সবাই, মানে আমার পক্ষ থেকে তো অবশ্যই ভালোবাসা, যেহেতু আমার মতো একজন মানুষকে আপনি ইনভাইট করেছেন। তা আমি সব কিছুই সম্মানের ভাবে নিই। বাংলাদেশ গানটা পাওয়ার পরে আমি নিজেই শুরু করে ফেললাম গানটা আমার মতো করে, এবং এই পহেলা বৈশাখে উত্তরাতে আমরা একটা কনসার্ট করি, এটা হচ্ছে আপনার শোবিজ এন্টারটেইনের ব্যানারে। তো আপনার এই প্রোগ্রামে আমরা প্রথম এই গানটা মানে গেয়ে ফেলি আর কি, রেকর্ড ছাড়াই, যে শ্যুটটা করলাম একটু পাবলিকের মাঝে দেখি কেমন রেসপন্স পাই। আপনি বিশ্বাস করবেন না যে আমরা ওইখানে যে রেসপন্সটা পাইছি এই গানটা নিয়ে, ইভেন তার পরের দিনই আমরা আবার একটা শো করি রবীন্দ্র সরোবরে। আচ্ছা, সেইখানেও আমাদের ফার্স্ট ট্র্যাক হিসেবে এই গানটা আমরা প্রেজেন্টেশন করি। তো আমি আলহামদুলিল্লাহ যে না, দর্শক অনেক অনেক মানে প্রথম মানে রেকর্ড হয়নি, কাউরি কানে পৌঁছায়নি, এতেই মানুষ হ্যাঁ আনরিলিজ ট্র্যাক যেভাবে লোকজন অ্যাপ্রিসিয়েট করলো আমাদেরকে। আমি তো নতুন মনে করি 3টা গানের রেকর্ডিং কি শেষ? চলমান, আমাদের হয়তো সামনে মাসের দিকে কাজ শেষ হয়ে যাবে। আচ্ছা, আমরা 2 রিলিজ মাস করবার প্ল্যান কবে আছে? আমাদের প্ল্যান আছে যে আমরা হয়তো সর্বোচ্চ আর মানে সেপ্টেম্বরের শুরুর দিকে আমরা রিলিজ এটা করব। নিশ্চয়ই মিউজিক ভিডিও আকারে রিলিজ করবেন। মিউজিক ভিডিও আকারে, হ্যাঁ। পাহাড় কেটে যেমন রাস্তা তৈরি হয়, মানুষ একটি জায়গায় পৌঁছায়, গান সৈনিকও নিজের রাস্তাটা নিজে সেভাবে তৈরি করে সামনে এগোতে থাকুক। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। একেবারে শেষের দিকে চলে এসেছে। একটা বিষয় ভীষণভাবে আসলে আবেগী করে তোলে মানুষকে, সেটা হচ্ছে দেশাত্মবোধ এবং দেশপ্রেম, দেশাত্মবোধ, প্রকৃতিপ্রেম যে মানুষগুলোর মধ্যে থাকে, তাদের শিল্পী হবার রাস্তাটা অনেক বেশি সহজ হয়। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আজকে আমাদের আয়োজনে আসবার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও অনেক ধন্যবাদ, এবং পাশাপাশি এই প্রোগ্রামের সাথে সংশ্লিষ্ট সকলকেই আমার পক্ষ থেকে এবং আমার ব্যান্ড গান সৈনিকের পক্ষ থেকে সবসময় শুভেচ্ছা এবং শুভকামনা। আমরা যেন একসাথে থাকতে পারি, সবসময় আপনাদের ভালোবাসায় এভাবে আসতে পারি, এটাই আমাদের প্রত্যাশা। অবশ্যই। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন ntvnimontrone@ntvbd.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভির নিমন্ত্রণে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর হোক আপনার প্রতিটি মুহূর্ত।